রমজান এলো রে রমজান এলো, রহমত এলো বরকত এলো, মাগফিরাতের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আমরা রমজান মাসে পদার্পণ করেছি। রমজান মাস আমাদের কাছে অতিবাহিত হচ্ছে। রমজান মাসের প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, সে অন্য মাসের একটা ফরজ আদায় করার সমান সওয়াব পায়। ঠিক এরকমভাবে রমজান মাসে যদি একটা ফরজ আদায় করা হয়, অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমান সওয়াব পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আসলে রমজান মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান, অত্যন্ত এটা গুরুত্ব রাখে। আমরা যেন একটা মুহূর্তকেও, একটা সামান্য সময়টুকু অবহেলায় নষ্ট না করি, সেটাকে যেন সঠিকভাবে কাজে লাগাইতে পারি। এবং কাজে লাগাইতে গিয়ে যদি কোনো রোজাদার ভাই বোনদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা তাকে ব্যাঘাত ঘটায়, সেই সমস্যার সমাধান নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকে আলোচনা করার জন্য দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় করা যাক। পরিচয় করে দিচ্ছি, আমার ডান দিকে আছেন ডাক্তার রাবিয়া সিদ্দিকা, কনসালটেন্ট, হামদর্দ মেডিকেল, এবং বাঁ দিকে আছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রভাষক, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হলো যেন এই সাধারণ কোনো রোগ, সাধারণ কোনো বিষয়ের জন্য রোজাদার ভাই বোনদের কোনো রকমের ব্যাঘাত না ঘটায়, সেই ব্যাপারে আজকে আমাদের আলোচনা হলো রেসপিরেটরি ডিজিজ। আমি ডাক্তার শাহাবুদ্দিন সাহেবের কাছে জানতে চাচ্ছি যে রেসপিরেটরি ডিজিজ কি কি আপনি মনে করেন, একটু এই ব্যাপারে আমাদেরকে বলুন। যে আসলে রেসপিরেটরি ডিজিজ বলতে আমাদের শ্বসনতন্ত্রের সাথে সম্পর্কিত যে রোগগুলো, সেগুলোকেই বোঝায়। তবে এখন সব রোগী সব সিজনে হয় না। বর্তমান সিজন অনুসারে এবং বর্তমান সময় অনুসারে যে রোগগুলো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা বলবো অ্যালার্জিক রাইনাইটিস হয়, তারপর কমন কোল্ড হতে পারে। অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেহেতু আমরা ইফতারের সময় ঠান্ডা পানি খাই অনেকেই, এই ক্ষেত্রে সমস্যা হতে পারে। সাধারণত এই রোগগুলো এখন বেশি হচ্ছে আর কি সিজন অনুসারে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার রাবিয়া সিদ্দিকা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে উনি বললেন যে এই রোগগুলির ভিতরে আপনি যেমন আপনি কফ, কাশি, কাশিতে তো অনেক বিঘ্ন ঘটাতে পারে। হ্যাঁ, এই ব্যাপারে কাশি সৃষ্টি হওয়ার বা কাশি যে হয়, এই ব্যাপারে একটু আপনি বলবেন। যে এই মুহূর্তে আসলে কাশিটা হয় অ্যালার্জির কারণে। তো যে কোনো ভাবে অ্যালার্জির সৃষ্টি হয়, পরিবেশে ধুলাবালি, ঠান্ডা আবহাওয়া, এগুলো ঠান্ডা পানি খাওয়ার জন্য, ধুলাবালি, অতিরিক্ত ধুলাবালি, আর আমাদের ঢাকার আবহাওয়া এখন যথেষ্ট দূষিত, এবং অ্যালার্জিযুক্ত খাবার খেলে এই প্রবলেমগুলো আমাদের বেশি হয়। জি, তাহলে কাশি সৃষ্টি হওয়ার পিছনে যে আপনি কারণকে দায়ী করছেন, সেটা কি জেনেটিক কোনো কারণে, মানে কারো এরকম হতে পারে? এটা জেনেটিক কারণে যেটা খুব বেশি হয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। দেখা গেছে 1/3 রোগীরই ক্ষেত্রে দেখা গেছে যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মাধ্যমেই এটা বেশি, যাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছিল তাদের হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। জি, ডাক্তার শাহাবুদ্দিন, আপনি একটু আমাকে এই ব্যাপারে একটু করেন যে আসলে সর্দি কাশি যা বলি আর কি, এটার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি কি, আসলে কি কারণে এগুলি আক্রান্ত হতে পারে? রেসপিরেটরি সিস্টেমে কোনো কিছু প্রবেশ করতে চাইলে বা করলে এর মধ্যে হতে পারে সর্দি জাতীয় কোনো কিছু, হতে পারে ডাস্ট, এগুলো বের করে দেওয়ার যে পদ্ধতিটা, সেটার নামই হচ্ছে কিন্তু কাশি বা কফ। এই ক্ষেত্রে পেশেন্ট বায়ু আবদ্ধ করে একবারে ছেড়ে দেয়। এর কারণে বায়ুর সাথে ভিতরে যে কফ বা কাশি এগুলো বেরিয়ে আসে, এই পদ্ধতিটাই কিন্তু মূলত কাশি। এখন এখানে বর্তমানে আমাদের জীবনী শক্তি সবসময় প্রতিনিয়ত বের করার একটা অটো প্রসেস, আমাদের বডির অটো প্রসেস। এখন বর্তমান সময় অনুসারে যেভাবে এটা হচ্ছে, সেটা হচ্ছে এখন বেশিরভাগ হচ্ছে ডাস্টের কারণে। কারণ আমরা সারাদিন বাইরে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, এক্ষেত্রে অনেক ডাস্ট, ধুলিবালু এগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করে। যেই কারণে সামান্য ঠান্ডা পেলে, সারাদিন রোদের মধ্যে আমরা চলাফেরা করি, যখন আমরা বিশেষ করে এখন রমজান মাস ইফতারের সময় যখন ঠান্ডা পানি পান করি, দেখা যায় যে তারপরে হঠাৎ করেই এটার কাশি শুরু হয়।
মূলত বর্তমান সময় অনুসারে এই কারণে কাশি হচ্ছে এখন। জি, অনেক সময় অত্যন্ত গরমের সিজন, গরম ঠান্ডার থেকে অনেক সময় আপনার কফ জমে যায়, মানে এটা জমে যেতে পারে। জি, মানে হঠাৎ করে সারাদিন প্রচন্ড গরম, আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রচন্ড ঠান্ডা অথবা ঝড় বৃষ্টি শুরু হয়, যে কারণে এটা হতে পারে। এটা হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার রাবিয়া সিদ্দিকা, আপনি একটু আমাকে বলবেন যে আপনার কাশি ছাড়া আর কি কি রোগ, যেরকম বলছিলেন প্রথমে যে এরকম হাঁপানি, শ্বাসকষ্ট আসতে পারে, তো এই রোগগুলি কারো নতুন করে সৃষ্টি হতে পারে বা পূর্ব থেকে থাকতে পারে, তো এই ব্যাপারে একটু আমাদেরকে একটু বলেন যে কি করা যেতে পারে, তারা কি করবে? ধন্যবাদ। ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেহেতু এই যে ধুলাবালির কারণে ফুসফুসের সেলগুলো, ব্রঙ্কিয়ালগুলো সংকুচিত হয়ে যায়, এর ফলে শ্বাসকষ্ট হয়, দম বন্ধ ভাব অনুভব হয়। তো তাকে অবশ্যই খোলামেলা পরিবেশে থাকতে হবে, ধুলাবালি এড়িয়ে চলতে হবে, ঠান্ডা জাতের খাবারগুলো এড়িয়ে চলতে হবে যাতে এই প্রবলেমগুলো না হয়। অনেক ক্ষেত্রে ওই যে ড্রাগের কারণেও প্রবলেম হয়। এই ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীদের সাধারণত ব্যথানাশক ঔষধ, অ্যাসপিরিন জাতের ঔষধ এবং বিটা ব্লকার ঔষধগুলো ক্ষতিকর, এদের জন্য এটা আরো প্রবলেম সৃষ্টি করে, অ্যাজমার সৃষ্টি করে। পানি শূন্যতা না হয় খেয়াল রাখতে হবে, শরীরে সবসময় অক্সিডেশন প্রক্রিয়াটা যেন সবসময় সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডাক্তার শাহাবুদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি বলছিলেন যে রাইনাইটিস হতে পারে বা আপনার সর্দি লেগে থাকতে পারে, সেই জন্য অনেক রোজাদার ভাই বোনরা ইবাদত থেকে বঞ্চিত হতে পারেন। নামাজ পড়তে বা কাশির সৃষ্টি হলে, উদ্রেক হলে, কোনো কিছু তেলাওয়াত করতে গেলে বা কাউকে কিছু বলতে গেলেই দেখা যায় অনেকের কাশির উদ্রেক হয়। হ্যাঁ, তো এগুলি যদি সৃষ্টি হয়, এই ক্ষেত্রে আপনার এগুলি থেকে বাঁচার উপায় কি? ধূলিবালির সময় বাইরে যখন আমরা চলাফেরা করবো অবশ্যই মাস্ক ইউজ করতে হবে, তাহলে আমাদের সারাদিনের যে চলাফেরা কাজকর্মে আমরা যে বাইরে থাকি, ধূলিবালিগুলো আমাদের নাকে প্রবেশ করতে পারবে না, এটা আমরা করতে পারি। তারপর ইফতারের সময় বিশেষ করে যে ঠান্ডা শরবত খাই আমরা, এখানে খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার না করাটাই ভালো। তারপর আমরা অনেকেই এসি মসজিদে কিন্তু নামাজ পড়তে যাই, এখন ঢাকা শহরে বিশেষ করে অনেক মসজিদে এসি আছে, এখানে যদি 20 রাকাত নামাজ পড়ে অনেকক্ষণ থাকতে হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার ঠান্ডা লেগে যেতে পারে, এই কারণে ওইটা হতে পারে। এই ক্ষেত্রে সে এসি অ্যাভয়েড করাই ভালো তার জন্যও। বিশেষ করে এই দিকগুলো অবলম্বন করে বর্তমান সময়ের যে সমস্যাটা। আর একটা আছে হচ্ছে রাইনাইটিস, যেটা এটাও ধূলিবালির কারণে মূলত বেশি হয়ে থাকে। তারপর অ্যালার্জিক রাইনাইটিস বিশেষ করে, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে বাইরে বিভিন্ন ধরনের ধূলিবালির কারণে হাসি আসে, তারপর কাশি হয়, জ্বর ভাব হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। এই ক্ষেত্রে এটা মূলত হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এই ক্ষেত্রে সে যে কারণে তার এরকম হয়, কারণগুলোকে অ্যাভয়েড করতে পারে। অবশ্যই মাস্ক ইউজ করতে হবে বাইরে চলাফেরার ক্ষেত্রে। তারপর ঠান্ডাগুলো অ্যাভয়েড করতে হবে, ঠান্ডা জাতীয় বিভিন্ন ধরনের খাবার, সেলেস্টার সৃষ্টিকারী বিভিন্ন খাবার আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে, তাহলে মোটামুটি সে স্বাভাবিক থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার রাবিয়া সিদ্দিকা, আপনি একটু বলবেন যে এরকম যদি কারো হয় রাইনাইটিস, এটার থেকে অন্য কি কি, এটা যদি প্রপার চিকিৎসা না করা হয়, এটা থেকে আর কি কি কমপ্লিকেশন, অন্য কি কি হতে পারে? এটা বড় কমপ্লিকেশন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সাইনোসাইটিস হতে পারে। জি জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার শাহাবুদ্দিন। আমি আপনার কাছে যাচ্ছি যে আসলে কাশি বেশি জোরে কাশি দিলে বা কাশি বেশিক্ষণ হলে, আমরা হুপিং কাশি জানি, ইত্যাদি বিভিন্ন রকমের কাশি আছে, যে কাশিগুলি আপনারা হয়তো বা বলবেন বিস্তারিত, যে কাশি অনেক প্রকারের আছে, কোনোটা স্পোটাম থাকে, কোনোটা থাকে না। যে এই কাশি বেশি জোরে কাশি দিলে অনেক সময় ছোটখাটো ভেইন ছিঁড়ে যায় বা হয়ে যায়, ফ্র্যাকচার হতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। এই ব্যাপারে কমপ্লিকেশন গুলি আপনি কি মনে করেন? যে কমপ্লিকেশন বলতে, যদি দীর্ঘদিন কারো কাশি এরকম থাকে, তাহলে তার এই কাশির থেকে বিভিন্ন দিকে মানে রোগের টার্ন করতে পারে আর কি, বিভিন্ন রোগ আরো হতে পারে। বিশেষ করে যারা মানে হঠাৎ করে প্রচন্ড জোরে কাশি দিলে, যেটা বললেন আপনি, ভেন ফেটে যেতে পারে, এক্ষেত্রে সামান্য রক্ত আসতে পারে। তবে রক্তের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যদি 3 সপ্তাহের বেশি আমাদের কাশি হয়, কাশির সাথে যদি রক্ত যায়, তাহলে এটা আমরা অবশ্যই ল্যাব টেস্টের সহযোগিতা নিতে হবে, কারণ টিউবারকুলোসিস। এই ক্ষেত্রে আরো হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা মানে সিওপিডি, আমাদের যে 4-5টা রোগ আছে, এই রোগগুলোর যে কোনো একটাই হতে পারে। এই ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা বিশেষ করে দীর্ঘদিন যাদের এই রোগটায় ভুগতে থাকে, তাদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে। তবে ব্রঙ্কিয়াল অ্যাজমাটার ক্ষেত্রে আপনার জেনেটিক যে কজ, এটাই মূলত খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। যদি বংশধরদের কারো পূর্বে থেকে থাকে, তাহলে এটা তার নিশ্চিত মানে পূর্ব লক্ষণ হিসেবে তার কাশি শুরু হবে, সাইনোসাইটিস হতে পারে, রাইনাইটিস হতে পারে, এগুলো পূর্ব লক্ষণ হিসেবে দেখা দিবে। পরবর্তীতে দীর্ঘদিন এটা চলার ফলে আস্তে আস্তে তার অ্যাজমার দিকে টার্ন করবে। এটা ধন্যবাদ আপনাদেরকে। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আবার শুনবো, সময় হলো বিজ্ঞাপন বিরতির।
সুপ্রিয় দর্শক, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। এবার যাচ্ছি মূল আলোচনায়। যে ডাক্তার শাহাবুদ্দিন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি আপনি বলছিলেন সর্দি কাশির ব্যাপারে, কাশি যদি কারো কাশি হয়, এই ব্যাপারে আপনি কি ধরনের তার সে মানে আপনি কি এমন কিছু তাকে পথ্য বা এমন কিছু খাদ্য অভ্যাস বা তাকে এমন কিছু ভেষজের কথা বলবেন যেগুলি মোটামুটি সেবন করলে সে সুস্থ থাকতে পারে, এই ব্যাপারে আপনি একটু বলেন। জি, এই ক্ষেত্রে আমরা ট্রেডিশনাল মেডিসিনের ক্ষেত্রে যেটা ফলো করতে পারি, বিভিন্ন ধরনের ভেষজ ঔষধি গুণ সম্পন্ন গাছগাছরা আছে। এর মধ্যে আমরা যষ্টি মধু বলতে পারি। যষ্টি মধু এমনই একটা ভেষজ, এটা রেসপিরেটরি সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ। এটা খুসখুসে কাশি, তারপর দীর্ঘদিন ধরে যাদের কাশি আছে তাদের ক্ষেত্রেও, যাদের প্রোডাক্টিভ নন প্রোডাক্টিভ উভয় ক্ষেত্রেই কাজ করে। এক্ষেত্রে যষ্টি মধু মুখে রেখে চুষে খাওয়া যায়। চুষে খেলে এটা কি করবে, যষ্টি মধুর ভিতরে গ্লিসার্জিন একটা রাসায়নিক উপাদান আছে যেটা ব্রঙ্কোডায়ালেটর হিসেবে কাজ করে। জি, ব্রঙ্কোডায়ালেটর হিসেবে কাজ করে, কফ এক্সপেক্টরেন্ট হিসেবে কাজ করে। তারপর এটা বিশেষ করে ড্রাই কফ যেটাকে আমরা বলি, খুসখুসে কাশি দিয়ে কিন্তু কাশ বের হয় না, খুবই অস্বস্তিকর একটা অবস্থা। এই ক্ষেত্রে এটা আমরা মুখে রেখে চুষে চুষে খেতে পারি, এটা কাজ করবে। রোজার দিনে তো মনে করেন দিনের বেলা খেতে পারবেন না, সে সন্ধ্যার পর থেকে। জি, রোজার ক্ষেত্রে সে ইফতারের পরে এটা মুখে রাখতে পারে। এটা তো খাওয়ার জন্য সবসময় নিয়ে সাথে বসে থাকতে হয় না, মুখের মধ্যে রাখলেই হলো। সে চলাফেরা যাবতীয় কাজ করবে, মুখের মধ্যে এটা থাকবে। তারপর এখানে আমরা লবঙ্গ মুখে রাখতে পারি। লবঙ্গ এটা এক্সপেক্টরেন্ট হিসেবে কাজ করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে কিন্তু এটা। তারপরে আমরা খুবই পরিচিত একটা ভেষজ আছে তুলসীর রস। তুলসীর রস সামান্য গরম করে 1 চা চামচ পরিমাণে আমরা ইফতারের পরে এটা খেতে পারি। এটা প্রোডাক্টিভ নন প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তারপর অনেকের বুক ব্যথা হয়ে যায় কাশতে কাশতে, সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে রসুন, তারপর হচ্ছে সরিষার তেল, এই দুটো একসাথে মিক্স করে গরম করে বুকে, পিঠে, নাকে এই জায়গাগুলোতে মালিশ করতে পারি। তাহলে ব্যথাটাও কমবে এবং কফটা পেকে, আমরা যেটা গ্রামে বলি, কফটা পেকে বের হয়ে আসবে, কাশির উদ্রেকটাও একটু থেমে যাবে। আমরা ইফতারের সময় অনেকেই খুব বেশি ঠান্ডা পানি খেয়ে ফেলি এবং পর্যাপ্ত পরিমাণে। আসলে ইফতারের পরে এটা ঠিক না, মৃদু ঠান্ডা পানি আমরা পান করতে পারি। ইফতারের ক্ষেত্রে আমি একটা বিষয় এখানে বলবো, সেটা হচ্ছে যে হঠাৎ করে এত তৈলাক্ত খাবার না খেয়ে আমরা এখানে সহজপাচ্য খাবার অল্প পরিমাণে খেতে পারি, পরে আস্তে আস্তে আমরা খেতে পারি, কিন্তু একবারে এত বেশি তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো। এক্ষেত্রে আমরা চিরা খেতে পারি, টক দই খেতে পারি, চিরার সাথে বর্তমান সিজনাল ফল আম আছে, এগুলো খেতে পারি। এটা মনে হয় আমাদের এই বর্তমান সময়ের প্রেক্ষিতে। জি, ধন্যবাদ ডাক্তার রাবিয়া সিদ্দিকা। আপনি একটু আমাকে খুলে বলুন যে আসলে যদি কারো সর্দি কাশি থাকে, সে দিনের বেলা তো ওষুধ খেতে পারবে না, সন্ধ্যার পর বা ইফতারির পর থেকে সে কি ধরনের ওষুধ আসলে খাবে? আপনাদের কি ওষুধ আছে? সেক্ষেত্রে আমাদের হামদর্দে অনেক অনেক ভালো মেডিসিন আছে যা খুব দ্রুত রোগ আরোগ্য লাভ করবে রোগীরা খেয়ে। সিরাপ অ্যালভাসিন 4 চামচ করে দিন 2 বার। জোশিনা যেটা রাইনাইটিসে খুবই ভালো কাজ করে, 1 স্যাশেট করে গরম পানিতে মিশিয়ে 2 বার খাবে ইফতার এবং সেহরির পরে। সিরাপ সাদুরি খাবে 3 চামচ করে দিনে 2 বার ইফতার এবং সেহরির পরে গরম পানি সহ। যে অতিরিক্ত কাশি হয় সেক্ষেত্রে ট্যাবলেট সোয়ালিন আছে, আমরা সোয়ালিনটা মুখে কাশি মুখে নিয়ে চুষে খেতে পারি, সেটা আমরা চালায় যেতে পারি। এত্রিফলে কাশনিজি, অতিরিক্ত স্নিজিং হয়, নাক দিয়ে সর্দি ঝরে, তো এই ক্ষেত্রে এত্রিফলে কাশনিজিটা আমাদের খুবই ভালো একটা রেজাল্ট পাই আমরা, 1 চামচ করে 2 বার। অ্যালার্জির ক্ষেত্রে আমাদের এত্রিফলে কাশনিজি খুবই ভালো উপকার হয়। এছাড়া আমাদের খাবার দাবারগুলো, অ্যালার্জি জাতের খাবারগুলো কন্ট্রোল করতে হবে। আর এছাড়া যে একটা প্রবলেম হয় যে শুধু যে ঠান্ডা পানি খাওয়ার জন্য সেটাও না, সারাদিন অফিসে কাজ করছি, ওখানে এসি আছে, বাসায় এসি নাই, বা আমি অফিসিয়াল কাজে যাচ্ছি, এখানে এসি আছে, বাইরে বেরোলাম অনেক গরম, তো এই দুইটা পাশাপাশি থাকে। তো এটা যদি হয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ঘেমে গেলে আমরা দ্রুত সেটা মুছে ফেলবো, বা বাসায় এসে দ্রুত জামা চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে না শুকাতে পারে, যাদের প্রবলেম গুলো খুব বেশি থাকে। তো আমাদের এই দিকে খেয়াল করতে হবে। আর শরবত রুয়াবজা খাবে, সেটা হচ্ছে অবশ্যই ঠান্ডা পানি ছাড়া, যেহেতু আমাদের এমনি, আর ভিটামিন সি যুক্ত খাবারগুলো বেশি খাবে। আর প্লাস আমাদের একটা ওষুধ আছে হামদর্দ চ্যবনপ্রাশ, এটা কিন্তু ইমিউনিটি বাড়ায়, এই ঠান্ডা জাতের প্রবলেমগুলো। চ্যবনপ্রাশ, ক্যাপসুল নিমুলেন্ট, এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি গ্রো করে। তো ক্যাপসুল নিমুলেন্টও 1টা করে 2 বার খেতে পারবে। যে আপার রেসপিরেটরি যত ধরনের প্রবলেম এই নিমুলেন্ট প্রোটেক্ট করে। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার শাহাবুদ্দিন। আপনি বলছিলেন যা
যে রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের মধ্যে এই কফ কাশি ছাড়া আপনি বলছিলেন যে অ্যাজমা, যেটা শ্বাসকষ্ট, এই অ্যাজমা বা শ্বাসকষ্ট হলে এই ক্ষেত্রে আপনার কি ধরনের সে ব্যবস্থা নিতে পারে সেটা থেকে বাঁচার জন্য? রোজা রমজানের দিন শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে অনেক সময় দেখা যায় দিনের বেলা আপনার অনেক সময় ইনহেলার নেওয়ার যে বিষয়, এটা মাসআলার ব্যাপার, অনেকে এটাকে বৈধ বা রোজা ভাঙবে না এরকম মনে করছেন, আবার অনেকে রোজা মাকরুহ হয়ে যাবে বলছেন ইনহেলার গ্রহণ করলে। আসলে যদি কারো শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সে কিভাবে শ্বাসকষ্ট থেকে বাঁচতে পারে এবং রোজাও ঠিক রাখতে পারবে? সেই ক্ষেত্রে আসলে অ্যাজমার ক্ষেত্রে বিষয়টা একটু জটিল, কারণ হচ্ছে এটা লাইফ থ্রেটিং এর মতো, কোনো কোনো ক্ষেত্রে তার অ্যাজমার কারণে মানুষের কিন্তু মৃত্যু হয়ে যায়। এখন এই ক্ষেত্রে যদি তার আর অ্যাজমা রোগটা কিন্তু ঠিক হয় না, এটা নিয়ন্ত্রণে রাখতে হয়। এই ক্ষেত্রে বিশেষ করে প্রাধান্য দেব আমি লাইফ স্টাইলকে। সে কোন কোন বিষয়ের প্রতি সে দুর্বল, কোন কোন বিষয়ের কারণে, পরিবেশের কারণে তার অ্যাজমা বেশি বেশি অ্যাটাক হয়, এদিকে তার লক্ষ্য রাখতে হবে। যদি একজন মানুষ দিনে 2-3 বার 4 বার অ্যাজমা অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে আমরা রোজার বিভিন্ন মাসলা মাসাইল আছে আমরা জানি, সেই অনুসারে চলবো। আর এক্ষেত্রে আমরা ঔষধ যদি কন্টিনিউ করে যাই, সেটা তো অবশ্যই আমরা দিনে 2 বার খাইতে হবে, যেহেতু রোজার কারণে এটা দিনে 2 বার, ইফতারের পরে এবং সেহরির পরে আমরা এটা সেবন করতে পারি। এই ক্ষেত্রে তার লাইফ স্টাইলটা মেনটেন করতে হবে, এবং যেটা আমি বললাম একটু আগেও, যে কি কি কারণে তার এই শ্বাসকষ্টটা বেশি হয়, কোন কোন সময় বেশি হয়, এগুলো যদি সে মেনটেন করে চলে তাহলে তেমন কোনো। আপনি ওই কফ কাশির ব্যাপারে একটা সুন্দর থেরাপির কথা বলছিলেন, যে আপনার যে তেল গরম করে দেওয়া। আপনি এমন তো আছে যে যদি একজন একটা আকন্দের পাতার মধ্যে যদি একটু সরিষার তেল দিয়ে গরম করে বুকের উপরে ছেক দেওয়া হয়, তাহলে শ্বাসকষ্ট থেকে একটু নিরাময় লাভ করতে পারে। এখানে আমি হামদর্দের একটা ওষুধ আছে কুলজম, এই কুলজমের সাথে এবং সরিষার তেল একসাথে মিক্স করে যদি গরম করে এরকম মালিশ করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু একই কাজ করবে। আর হামদর্দের কয়েকটা ওষুধের মধ্যে আসলে অন্যতম কয়েকটা ওষুধ আছে, নিমুল্যান্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ রেসপিরেটরি যে কোনো ডিজিজের ক্ষেত্রে। আর আমি এখানে একটা জিনিস বলবো, যে ঠান্ডা রেসপিরেটরি সিস্টেমের যে রোগগুলো, এগুলা ঠান্ডার সাথে সম্পর্কিত। এই ক্ষেত্রে আমাদের শরীরে ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। আমরা জানি বর্তমান বিশ্বে হার্বাল অ্যান্টিবায়োটিক হচ্ছে রসুন। এই রসুন থেকে হামদর্দের একটা ট্যাবলেট আছে, যেটাকে বাজারজাত হচ্ছে ট্যাবলেট আলিসা নামে। এই ট্যাবলেট আলিসাটা আমরা কিন্তু এই রোগগুলোতে সেবন করতে পারি, কারণ হচ্ছে এটা হার্বাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, এবং রসুন আমাদের যে শরীরের যে ঠান্ডা ঠান্ডা ভাবটা এটা দূর করে। এই ক্ষেত্রে আমরা অন্যান্য ওষুধের সাথে ট্যাবলেট আলিসাটাও যোগ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার রাবিয়া সিদ্দিকা আপনার কাছে জানতে চাচ্ছি, যদি শ্বাসকষ্ট বা অ্যাজমা যেটা হলো, এটা যে ক্রনিক আগে থেকে হয়ে থাকে অথবা নতুন করে সৃষ্টি হয় শ্বাসকষ্টের, সেই ক্ষেত্রে আপনাদের হামদর্দের কি কি মেডিসিন আছে, এই ব্যাপারে কি ধরনের, কখন কেমনে খাইলে, যে সেহরির সময় অথবা ইফতারির পর খেলে সারাদিন সে অন্তত এই কষ্ট থেকে বাঁচবে, এরকম এই ব্যাপারে একটু বলুন। এটার জন্য সিরাপ অ্যালভাসিন গরম পানি সহ 4 চামচ করে খাবে ইফতার এবং সেহরির পরে। আর তারপরে হামদর্দ চ্যবনপ্রাশ, এটা অ্যাজমাতে খুব ভালো কাজ করে, 1 চামচ করে 2 বার খাবে। এটা আছে যে খাওয়ার আগে খেতে হয়, তো ওই যে কথাই হলো যে ইফতারি করে, একটু সামান্য ইফতারি করে আমরা চ্যবনপ্রাশটা খেতে পারি। তারপরে চ্যবনপ্রাশ আছে, জোশিনা আছে, 1 স্যাশেট করে গরম পানি সহ মিলে আমরা খেতে পারি, যেটা আমাদের অ্যাজমাতে দ্রুত রিমুভ করে আমাদেরকে। আর এছাড়া তো উনি বললেনই যে কুলজাম সহ গরম পানিতে করলে অবস্ট্রাকশনের উপকার হয়, রসুন দিয়ে সরিষার তেল গরম করে মালিশ করলে বুকের ব্যথা কমে যায়। তো এগুলো তো আছেই, সঙ্গে আমাদের এই ওষুধগুলো খেলে খুব দ্রুত রিমুভ পাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আপনারা আসছেন, আলোচনায় অংশগ্রহণ করছেন, অপরন্ত ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আলোচনা শুনলাম, এই আলোচনায় যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। রমজান এলো রে রমজান এলো, রহমত এলো, বরকত এলো, মাগফিরাতের সুযোগ এলো।